নোংরা চক্রান্ত চলছে, খুব নোংরা সেই চক্রান্তের কথা আজ আপনাদের বলবো। আর সেটা যদি চলতে থাকে এ রাজ্যে সঠিক এসআইআর অসম্ভব। বিহারে নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর করেছে, বাংলায় তা করা যাবে না। এখানে পরিস্থিতি আলাদা। এই দাবি আমি করছি না, এটা বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বসেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মানে সিইও মনোজ আগরওয়ালকে তিনি যেভাবে হুমকি দিয়েছেন সেটা ভাবাই যায় না। এটা যদি নবান্নে বসে স্বয়ং মুখ্যমন্ত্রী করতে পারেন, তাহলে তার প্রেরণা পাওয়া জেলায় জেলায় ভাইয়েরা কি করছেন একবার ভেবে দেখুন। আমি সেই কথাগুলো বলবো। সরকারি অফিসার যারা বিএলও হয়েছেন তাদের যন্ত্রণার কথা, তারা কি অবস্থায় রয়েছেন, আর সেটা জানলে আপনারা বুঝতে পারবেন এ রাজ্যে সঠিক এসআইআর সম্ভব নয়, খুব মুশকিল। এই প্রতিবেদন যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্কি বলছে। আর কেমন কেমন নোংরা খেলা চলছে তা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং সরকার সঠিকভাবে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা হতে দেবে কি? মুখ্যমন্ত্রী নিজেই বুঝিয়ে দিয়েছেন হবে না, এসআইআর হবে না। ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ দেওয়া যাবে না বলে আগেই হুমকি দিয়ে রেখেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক, আঞ্চলিক দল হলেও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বাবু। বলেছেন একটাও নাম তিনি বাদ দিতে দেবেন না। আমি বিভিন্ন জেলা থেকে যে খবর পাচ্ছি তাতে সত্যিই বলছি, সঠিক এসআইআর এই রাজ্যে এখনো পর্যন্ত যা অবস্থা তাতে অসম্ভব। কারণ এসআইআর করতে হলে নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ করতে হবে বিএলওদের। কিন্তু এই যে বুথ লেভেল অফিসার বা বিএলওরা কি আদৌ সাহস করে সঠিক কাজটা করতে পারবেন? মনে রাখতে হবে এই বিএলওরা সকলেই রাজ্য সরকারের কর্মী, তারা রাজ্যের থেকে মাইনে পান। স্বয়ং মুখ্যমন্ত্রী বারংবার যখন বিহারে এসআইআর শুরু হয়েছে তখন থেকে হুমকির সুরে মনে করিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন আজ আছে কাল চলে যাবে, তারপর কিন্তু তোমাদের আমার নির্দেশ মতোই কাজ করতে হবে, আমার সরকারের মাইনে নিয়ে তোমায় কাজ করতে হবে। মনে রাখতে হবে বিএলও হয়ে যারা কাজ করছেন, এই যে ভোটার তালিকার সমীক্ষা, তাতে সবচেয়ে বড় ভূমিকা যাদের, তাদের টিকি বাধা রয়েছে তৃণমূল সরকারের হাতে, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তাদের টিকি বাধা শুনতে অবাক লাগলেও আপনাদের বলছি এটা সত্যি, যে রাজ্যের যে নির্বাচন কমিশনের দপ্তর সেখানে যে আধিকারিকরা আছেন তারা ভয় পাচ্ছেন। সিইও মনোজ আগরওয়ালকে মুখ্যমন্ত্রী নবান্নে বসে যেভাবে হুমকি দিয়েছেন, বলেছেন যে অনেক কিছু ফাঁস করে দেবেন, তারপরে না অফিসাররা ভয় পাচ্ছেন। তারা ভাবছেন সিইওকে যদি এইভাবে হুমকি দিতে পারেন মুখ্যমন্ত্রী, তাহলে এই প্রতিহিংসা পরায়ণ সরকার তাদের কি না করতে পারেন। আমরা জানি যে এই রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরে বাম, কংগ্রেস, বিজেপি এদের যেসব সরকারি কর্মীদের সংগঠনগুলো ছিল তাদের নেতাদের আর কলকাতায় থাকতে দেওয়া হয়নি। তাদের প্রধান নেতাদের রাজ্যের বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া হয়েছে। সে নজির তৃণমূল দেখিয়েছে। তবে এবারে না আরো নোংরা খেলা শুরু হয়েছে, কারণ এসআইআর সঠিক হলে তাদের বিপদ, এটা তৃণমূল বুঝতে পেরেছে। আর সেই ইঙ্গিত যত স্পষ্ট হচ্ছে তত খেলা নোংরা থেকে নোংরাতর হচ্ছে। দিদি নবান্নে বসে যা বলেছেন তাতে প্রশ্রয় পেয়ে তৃণমূলের নেতারা প্রকাশ্যে হুমকি দেওয়া শুরু করেছেন বিএলওদের। দেখুন, দিদির তো একটা স্ট্যান্ডার্ড আছে, উনি মুখ্যমন্ত্রী, উনি সিইও কে হুমকি দিয়েছেন। এরপরে জেলা স্তরের যারা আধিকারিক তাদেরকে হুমকি দিচ্ছেন কারা? জেলা স্তরের নেতারা। মহকুমা স্তরের যারা সরকারি আধিকারিক তাদের হুমকি দিচ্ছেন মহকুমা স্তরের
নেতারা আর ব্লক লেভেলে ব্লক কমিটির নেতারা। এটা শুরু হয়ে গেছে। সেই সঙ্গে পোষা গুন্ডারা সরাসরি অস্ত্র দেখিয়েও হুমকি দিচ্ছেন, এটা নিশ্চিত করে বলছি। ইতিমধ্যেই এই অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়েছে। ভয় দেখানোর সঙ্গে আরো একটা মারাত্মক কাজ হচ্ছে, সেটা হচ্ছে টাকার প্রলোভন। সেই অঙ্ক বিশাল, টাকার অঙ্ক বিশাল, ফলে ঠিকঠাক এসআইআর আদৌ করা যাবে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বিরোধী দলেরা যতই বলুক যে 1 কোটির বেশি অবৈধ ভোটার রয়েছে এবং হয়তো সেটা ঠিক, হয়তো কেন সত্যিই ঠিক, ইতিমধ্যেই ভোটার ম্যাপিং এ সেই তথ্য পাওয়া গিয়েছে। আর এটা পাওয়ার পরেই তৃণমূল চুপচাপ নিজেদের খেলা শুরু করে দিয়েছে। মনে রাখতে হবে, কোন ভোটারের নাম বাদ দেওয়া বা কোন ভোটারের নাম, বৈধ ভোটারের নাম ঢোকানো, সেটা যাচাই করা, এই সব কিছুই নির্ভর করে বিএলওদের উপরে। রাজনৈতিক দলের যারা বিএলএ থাকবেন তারা অভিযোগ জানাতে পারেন, বলতে পারেন এটা বৈধ, এটা অবৈধ, কিন্তু যাচাই কে করবেন, শেষ সিদ্ধান্ত কে নেবেন? বিএলওরা, এই সরকারি অফিসারেরাই। আর সেক্ষেত্রে অন্য রাজনৈতিক দলের কর্মীদের তুলনায় শাসক দলের দাপট অনেক বেশি, তারা অনেক বেশি অভিযোগ জানাতে পারবেন, অনেক বৈধ ভোটার বা অবৈধ ভোটার সম্পর্কে তারা তথ্য দিতে পারবেন এবং বিএলওদের ওপরে চাপ তৈরির কাজটাও তারা বেশি করতে পারবেন। সেটা বিরোধী দলের যত দল আছে রাজ্যে, তাদের কর্মীরা সেটা করতে পারবেন না, করতে গেলে তারাও মার খাবেন। তাই আমি বলছি, এই রাজ্যে ভোটের সময় যেটা হয়, গোটা দেশের মধ্যে রেকর্ড রক্তপাত, মৃত্যু, আমি বলছি এবার যে এসআইআর হবে, ভোটার তালিকার নিবিড় সমীক্ষা করতে গিয়েও রাজনৈতিক সংঘর্ষ হবে বিভিন্ন জায়গায়। জেলায় জেলায় যদি সেই সংঘর্ষে মৃত্যু হয়, অনেককে ঘর ছাড়া হতে হয়, অবাক হবেন না। কারণ এই এসআইআর কে একটা বড় যুদ্ধ এবং তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলার প্রথম লড়াই বলেই ধরে নিয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী সেদিন ওই নবান্ন থেকে সিইও মনোজ আগরওয়ালকে কি বললেন? বললেন তার বিরুদ্ধে নাকি অনেক অভিযোগ আছে, সময় হলে মুখ্যমন্ত্রী সেসব বলে দেবেন। আর যেদিন মমতা এটা বলেছেন, সেই দিনই রাজ্যের এক জেলা শাসকের সঙ্গে আমার কথা হয়। তিনি না বললেন যে বুঝতে পারছেন আমরা কেমন শাখের করাতের উপরে রয়েছে, একদিকে কমিশনের চাপ, অন্যদিকে সরকারের হুমকি, যেতেও কাটছে আসতেও কাটছে। একবার ভেবে দেখুন নিচু তলার সরকারি অফিসারদের কি অবস্থা, যারা বিএলও হয়েছেন। ভুল করলে কমিশন সাসপেন্ড করে দিতে পারে, এই রাজ্যে সেই নজির ইতিমধ্যে দেখা গেছে। আর ঠিক করলে সরকার বদলা নেবেই। ইতিমধ্যেই বিএলওদের একটি সংগঠন রাজ্যের নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে লিখিত অভিযোগ জানিয়ে এসেছে। 5 দফা অভিযোগ। এই যে কিনে নেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, পরিবারের লোকেদের ক্ষতি করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে, ভোট মিটে গেলে বদলি করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে, অস্ত্রের প্রদর্শন চলছে। এইসব অভিযোগের পাশাপাশি তারা 2টি দাবি করেছেন, মারাত্মক দাবি। তারা চেয়েছেন প্রত্যেক বিএলওকে আধা সামরিক বাহিনীর মানে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক। একই সঙ্গে তারা চেয়েছেন তাদের পরিবারকেও নিরাপত্তা দেওয়া হোক। খুব স্বাভাবিক, কারণ তারা পুলিশের উপরে তাদের কোনো ভরসা নেই, তারা চাইছেন কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে তারা বলেছেন যেখানে যারা এসআইআর নিয়ে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করার ব্যবস্থা করুক কমিশন। আমার কাছে যা খবর, তাতে কমিশন বিএলওদের ওই সংগঠনের যারা গিয়েছিলেন তাদেরকে এই আশ্বাস দিয়েছেন যে শুধু কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী নয়, প্রয়োজনে পশ্চিমবঙ্গে সেনা নামানো হবে, পশ্চিমবঙ্গে সেনা নামানো হবে এসআইআর করার জন্য। কিন্তু গ্রেপ্তার করবে কি করে কমিশন? কারণ গ্রেপ্তার যদি শুরু করতে হয় তাহলে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করতে হয়, কারণ তিনিই তো এই হুমকির উদ্বোধন করেছেন। সেই কবে থেকে তিনি হুমকির ফিতে কেটে চলেছেন। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও তিনি রেয়াত করছেন না। কিসের জোরে আমি জানি না, কিন্তু করছেন না।
তাহলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি ক্ষমতা আদৌ আছে কমিশনের? পারবে? যদি না পারে তাহলে ছোট ছোট নেতাদেরও পারবে না, কারণ তাদের মাথার উপরে মুখ্যমন্ত্রীর হাত রয়েছে। আরো একটা মারাত্মক অভিযোগ উঠেছে, কমিশন নাগরিকত্ব প্রমাণ করার জন্য যে 11টি নথির কথা বলেছে, তার মধ্যে একটি নথি রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে, সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারীর সার্টিফিকেট। এই যে শংসাপত্র, এটা এখন হাজার হাজার টাকায় বিক্রি হওয়া শুরু হয়ে গিয়েছে, কোথাও কোথাও দরটা লাখে পৌঁছেছে। আমি জেলায় জেলায় যারা বিএলও তাদের সঙ্গে কথা বলে বলছি, এটা উত্তরবঙ্গে যে বন্যা হলো, দেখবেন তারপরে এই মুখ্যমন্ত্রী যেচে পড়ে বলতে শুরু করলেন, সেখানকার বন্যার্ত মানুষ তাদের নথি হারিয়ে গেছে বলার আগেই মুখ্যমন্ত্রী বলতে শুরু করেন যে যাদের নথি হারিয়ে গিয়েছে, বন্যায় ভেসে গিয়েছে, তাদের নতুন নথির ব্যবস্থা করা হোক। মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। এরপরে যা হচ্ছে, বিএলওরা বলছেন যে এখন ভোটার তালিকায় নাম তোলার জন্য অনেক আবেদন জমা পড়ছে, তাতে এমন আছে যে 60 বছর বা তার বেশি বয়স হয়ে গেছে এমন মানুষ প্রথমবার ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন এবং তারা টাকার প্রলোভন দিচ্ছেন। এই ভোটাররা কারা সেটা আপনারা জানেন। এই যে কথাটা, এটাও কমিশনকে লিখিতভাবে জানিয়েছে বিএলওদের একটি সংগঠন। সেখানে একটা আরো মারাত্মক অভিযোগ রয়েছে, জানেন, শুধু শাসক দলের নেতাদেরই হুমকি এটা নয়, বিএলওদের উপরে আরেকটা চাপ আছে। কথা মতো, মানে তৃণমূল তথা রাজ্য সরকারের কথা মতো কাজ করার জন্য প্রশাসনের উপর মহল থেকে এই যে বিএলও যারা তুলনামূলকভাবে নিচু স্তরের অফিসার, তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে। এইরকম হুমকি এলে তারা নিয়ম মেনে কাজ করবেন কি করে বলুন তো? এখনো পর্যন্ত এ রাজ্যে 2002 সালের ভোটার তালিকা মিলিয়ে যে ম্যাপিং করা হয়েছে, তাতে মারাত্মক ছবি উঠেছে। সীমান্তবর্তী জেলাগুলোর অবস্থা খুব খারাপ। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কোচবিহার, মালদা, প্রত্যেকটা জায়গায় দেশের যে ভোটার বৃদ্ধির হার, তার থেকে এমনিতেই এ রাজ্যে ভোটার বৃদ্ধির হার বেশি। এ রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির যে হার, তার থেকে ভোটার বৃদ্ধির হার বেশি। একজন জন্মাচ্ছে মানে 2.5 জন ভোটার। আমি এই হিসেব দেখি, আগে একটা প্রতিবেদন করেছি, তবু আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি। এবারে বিএলওরা যে কাজ করবেন, তাদের ওপরে শাসক দলের মদতপুষ্ট যে আমলারা রয়েছেন, তারা নবান্ন থেকে জেলায় সর্বত্র রয়েছেন, তারা চাপ দিচ্ছেন। এই অবস্থায় রাজ্যের বিরোধী দলগুলি, সিপিএম কংগ্রেস তো আছেই, তবে বেশি করে প্রধান বিরোধী দল বিজেপি, যার উপরে মানুষের আশা বেশি, তারা কতটা তৈরি সেই তথ্য কিন্তু আপনাদের চিন্তায় ফেলবে। সেই আলোচনা হবে খুব তাড়াতাড়ি, আমি সেই তথ্য আপনাদেরকে দেখাবো। নির্বাচন কমিশন তো সেই তথ্য জমা পড়ে গিয়েছে, নথিটা আমার হাতে এসে গেলেই আপনাদের দেখাবো। বিরোধীরা এখনো পর্যন্ত যা খবর, সব মিলিয়ে 40% বুথে প্রতিনিধি দিতে পারবেন। এটা নিয়েও সংশয় আছে। মনে রাখতে হবে, এ রাজ্যে বুথ সংখ্যা গত লোকসভা নির্বাচন পর্যন্ত বুথ সংখ্যা ছিল 80,681টি, সেটা এখন বেড়ে হয়েছে 94,794টি। ফলে এই যে বুথ বেড়ে গিয়েছে, এত বুথ কমিটি কি বিরোধী দলগুলো বানাতে পেরেছে এই অল্প সময়ের মধ্যে? তবে আমি মনে করি বিরোধী দলগুলো কি করছে না করছে সেসব না ভেবে যদি সাধারণ মানুষ, এ রাজ্যের সুনাগরিকরা সতর্ক হন, তাহলে সব সম্ভব। একটা কথা মনে রাখতে হবে যে ভোটার তালিকা সংশোধন, ভোটার তালিকার নিবিড় সমীক্ষা, এগুলো প্রশাসনিক কাজ, কিন্তু একটা রাষ্ট্রের ভোটার তালিকা যাতে শুধু বৈধ ভোটারদেরই জায়গা হয়, যাতে দেশের বৈধ নাগরিকরাই দেশের এবং রাজ্যের সরকার নির্বাচন করতে পারে, এটা ঠিক করা সুনাগরিকদের কর্তব্য। আমি জানি এ রাজ্যে বিরোধী দলগুলোর তুলনায় শাসক দলের শক্তি অনেক বেশি,
এবং রাজনৈতিক দলগুলো ভোটের অঙ্ক কষেই কাজ করবে, এটাই তাদের কাজ। কিন্তু শাসক দলের থেকেও বেশি শক্তিশালী রাজ্যের সুনাগরিকরা। আমাদের মনে রাখতে হবে, সুযোগ আর আসবে না। 2002 সালের পরেই 2025 সালে এসে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা হচ্ছে। আমরা যদি চাই পরবর্তী প্রজন্মকে একটা স্বাধীন, সুস্থ, ভালো পশ্চিমবঙ্গ উপহার দেব, তাহলে আমাদের এখন সতর্ক হতে হবে। আমাদেরকেই এগিয়ে আসতে হবে, যে যেভাবে পারি যাতে এসআইআর ঠিক মতো হয় সেই চেষ্টা করতে হবে। আমাদের চিহ্নিত করতে হবে কারা অবৈধ ভোটার। সেটা না হলে না বড্ড দেরি হয়ে যাবে, পশ্চিমবঙ্গের অস্তিত্ব থাকবে না, স্বাধীন থাকবে না আমাদের এই বাংলা, আমাদের এই রাজ্য গ্রেটার বাংলাদেশ হয়ে যাবে। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। সেই সঙ্গে ভালো লাগলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন, সতর্ক থাকবেন।